নমস্কার, ভালো থাকার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বাস্তব অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণই মর্মস্পর্শী এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিশার মা। আচ্ছা, ওর নাম কিন্তু শিল্পা মজুমদার, কিন্তু আমরা যখন কমেন্ট করব লিসনার বন্ধুদেরকেও একটা রিকোয়েস্ট রইলো, আমরা ওকে কিন্তু ওইটা ওর রিকোয়েস্ট শিশার মা বলেই সম্বোধন করব। বেশ, তুই কেমন আছিস আগে বল। আছি রে, ভালো খারাপ মিটিয়ে। আর আমার সব থেকে বড় সাপোর্ট হচ্ছে আমার হাজবেন্ড। ওর সাপোর্ট নিয়ে আমি অনেক ভালো আছি আগের থেকে, যেটা আমি হয়তো কলকাতায় থাকলে ভালো থাকতাম না। যেহেতু আমি এখন ভুবনেশ্বর আছি, তো এখানে আমি ওর সঙ্গে অনেক ভালো আছি। বেশ। আচ্ছা, তো শিল্পা তথা শিশার মার সাথে আমার পরিচয়টা একটুখানি বাকি সবাইকে বলি। আমরা কিন্তু খুব ভালো বন্ধু এই মুহূর্তে, কিন্তু আমার এত কাছের মানুষটা পুরো ডিজিটাল ওয়ার্ল্ডেই কিন্তু আমার সাথে প্রথম কানেকশনটাও বিল্ড হয়েছিল। আমার সাথে, আমি মূলত, তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে ভৌতিক আর দৈবিক গল্প বলে থাকি, অলৌকিক গল্প আমি শেয়ার করে থাকি। আমার দুটি চ্যানেল আছে, সত্যি ভূতের গল্প এবং শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস, ওই চ্যানেলগুলোতে। তো সেখানে ও যেহেতু ভূতের গল্প শুনতে ভালোবাসে, ও অনেকদিন ধরেই আমার সাবস্ক্রাইবার। এবং ও আমাকে অনেক গল্প শেয়ার করেছে, মাঝে মাঝে অনেক কিছু শেয়ার করতাম। একদিন আমার কাছে একটা কল আসে এবং সেখানে ও জানায় যে আহ, ওর মেয়ের সংক্রান্ত কিছু সমস্যা, সেগুলো আমি আমার মুখে বলবো না, সেগুলো ওই তোমাদেরকে জানাবে। এবং তারপর আমরা, ও আমাকে বলে যে যদি আমি ওকে কিছু সাহায্য করতে পারি, তো সেইভাবে সত্যিভূতের গল্পে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম। সেখান থেকে হয়তো তোমরা অনেকেই শীর্ষাকে এবং শিল্পাকে চেনো, কারণ পার্সোনালি আমি ওদের নাম অনেকবার নিয়েছি আমার লাইভ সেশনে। তো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। তো সেখানে তোমরা অনেকে হয়তো সাপোর্টও করেছিলে সেই মুহূর্তে আমাকে। কিন্তু আজকে ওর যে ঘটনাগুলো ও তুলে ধরতে চায় আমাদের সামনে, মূলত ওর যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, ও গেছে, ফেস করেছে, সেটা তো একটা পার্ট, অবশ্যই সেটা থাকছে। কিন্তু পোস্ট কনসিকুয়েন্সেস নিয়ে ও এখন বেশি বদার্ড। লাইক, আমরা অযাচিতভাবে এত বেশি অন্য মানুষকে মানে ইন্টারফেয়ার করতে থাকি, তাদের লাইফে এত বেশি আমরা সাজেশনস দিতে থাকি, সেটা যে একজন মানুষের জন্য কতটা বিড়ম্বনাময় হতে পারে, আজকে সেগুলো নিয়েই ও কিন্তু কথা বলতে চাইছে। এবং আমার মনে হয় ওর সাথে এই প্রবলেমস গুলোর সাথে অনেকেই কিন্তু রিলেট করতে পারবে। আমি এখানে এবার একদম স্তব্ধ হচ্ছি, বাকি আমি পুরো শিল্পার কথা শুনবো এবার। বল। নমস্কার, আমি শিল্পা। শ্রীষার মা, শ্রেয়া তো বলেই দিয়েছে। আমি মাম্মামের কথা বলছি কিছু। ওর 2022 সালে ক্যান্সার ডিটেক্ট হয়, ব্লাড ক্যান্সার। তখন শ্রেয়ার সাথে আমার ফার্স্ট আলাপ। তো ওখানে আমি ওকে বলেছিলাম যে আমার কিছু সাহায্য চাই, তো করেছিল। তো তারপরে ওর ক্যান্সার ঠিক হয়ে যায়, না, কিমোথেরাপি সেটা কিন্তু করার পর আমি একা ক্যান্সার করিনি, ঠিক আমার হয়। এসবিজি থেকেও কিন্তু অনেকটাই সবাই, সবাই করেছিল, প্রত্যেকে, তো আমি প্রচুর প্রত্যেকের মানুষ কাছে হেল্প করেছে, কৃতজ্ঞ। হ্যাঁ। হুম। প্রত্যেকে করেছে। সেটা হুম। এখনো আমাকে কিছু এসবিজি সাবস্ক্রাইবার তোর মেসেঞ্জারে মেসেজ করে, দিদি ভালো থেকো, দিদি হুম। ওর কথা এত ভেবো না। হুম। তার হুম। মানে ভাব, তাদেরকে কিন্তু আমি চিনি না খুব একটা। হ্যাঁ, হ্যাঁ। না, আমি জানি আমার লিসনাররা কিন্তু অনেকেই খুব আন্তরিক, বল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপন প্রচন্ড। করে নিতে পারেন। হুম। বেশ। তাই বল। তারপরে কেমোথেরাপির পর ঠিক হয়ে যাওয়ার পর 1 বছর খুব ভালো ছিল। আবার 2023-এর শেষের দিকে ওর আবার রিল্যাপস হয় ব্লাড ক্যান্সারটা। তো তখন আমরা দিল্লি, কলকাতা, কলকাতা নারায়ণী হসপিটাল, আমি হসপিটালের নামগুলো বলছি কারণ আমি পরে বলছি সেটা। এমনকি অস্ট্রেলিয়ার ডক্টরের সঙ্গেও আমরা সাজেশন নিয়ে শেষে আমরা মুম্বাইতে গেছি ওর ট্রিটমেন্ট করাতে। কেননা আমাদের সব জায়গায় বলেছিল ওর ট্রিটমেন্ট সেরকম একটা নেই, কিন্তু আমাদের মুম্বাইতে বলেছিল ট্রিটমেন্ট আছে। কথার প্রসঙ্গে বলে দিই প্রথমেই যে আমি কিন্তু ভেলোরে যাইনি, বিকজ ভেলোরে আমার যাওয়ার সময় ছিল না। মেয়ের সেই যে ব্লাড ক্যান্সারের বোন ম্যারোতে একটা ব্লাস্ট থাকে, সেই ব্লাস্টটা আমার মেয়ে 72% হয়ে গেছিল, মানে আমার হাতে বেশি সময় ছিল না, ওর তুরন্ত ট্রিটমেন্টের দরকার। তো আমি সেই সময় ভেলোরে যাইনি। এখন কথা হচ্ছে, মানুষ, আমার মেয়ে এখন আর নেই জানিসই অবশ্যই, তো এখন আমাকে মানুষ কি বলে, তুই ভেলোরে যাসনি কেন? তুই যদি ভেলোরে যেতিস তাহলে হয়তো ও ঠিক হয়ে যেত। যেখানে কলকাতার ডক্টর, দিল্লির ডক্টর, মুম্বাইয়ের ডক্টর, অস্ট্রেলিয়ার ডক্টর সবাই এক কথা, ব্যাঙ্গালোর, ইভেন ব্যাঙ্গালোরের ডক্টরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ভেলোরে গেলে কি খুব হয়ে যেত, সব ভালো? তুই বল।
না না, একদমই এগুলো কি বলতো, নিয়তি যেটা ডেস্টিনি সেটা আমাদেরকে তো অবশ্যই আমি, মানতেই হ্যাঁ, হবে। হ্যাঁ, আমরা তো নিয়তিটা এইটা মেনে নিয়েছি। এইটা কোনো কথা না, তুই তো কোনো ত্রুটি রাখিসনি। এই কথাগুলো বলার কোনো মানে হয় না, কারণ আমি তো দেখেছি তুই আর দাদা মেয়েটাকে নিয়ে মানে কতটা স্ট্রাগল করেছিস, তোরা এই যেখানে মানুষেরই যে যখন প্রথম কথা বলেছে একটাই, সেখানে দৌড়ে গেছিস। হ্যাঁ। প্রথম কথা একটাই যে তোরা ভেলোরে নিয়ে যাসনি কেন? ভেলোরে নিয়ে গেলে হয়তো ঠিক হয়ে যেত। ঠিক আছে, এবার সেটা ছাড়ি, এবার মুম্বাইয়ের কথা আসি। নিয়ে যাওয়ার পর ওরা প্রথম দিকেই বলে দিল যে ওর ইমিউনোথেরাপি করতে হবে। আমি 1 লাখ টাকা নিয়ে মুম্বাই গেছিলাম। মানে আমার যে সব জুয়েলারি ছিল সব বিক্রি টিক্রি করে 1 লাখ টাকা নিয়ে আমি মুম্বাই গেছি। শুরুতেই বলে দিল ওর 2.5 লাখ টাকা করে 3টে ইঞ্জেকশন লাগবে, এমাটোজোমাব বলে 3টে ইঞ্জেকশন লাগবে। 3টে ইঞ্জেকশনের দাম 7.5 লাখ টাকা, প্লাস হসপিটালের বিল নিয়ে টোটাল 9 লাখ টাকা জোগাড় করে কালকে আপনি নিয়ে আসবেন, আমরা তাহলে ওর ট্রিটমেন্ট শুরু করব। আমার কাছে নেই। যাই হোক, অনেক কষ্টে, সেটা অনেক লেন্দি হয়ে যাবে, অত কিছু বললাম না। অনেক কষ্টে আমার মা বালা বিক্রি করে, আমার শাশুড়ি এলআইসি এ করে, আমি একটা ইঞ্জেকশনের টাকা নিয়ে আমি পরের দিন হসপিটালে গেছি মামামকে ভর্তি করাতে। হসপিটাল থেকে বললো আমি একটা ইঞ্জেকশনের টাকা আমি ভর্তি করতে পারবো না, আমার 3টে ইঞ্জেকশনে 7.5 লাখ টাকাই চাই, তাহলে আমি ভর্তি করতে পারবো। মেয়েকে নিয়ে চলে আসলাম। আমার হাজবেন্ডের যে ওনার অফিসে ভুবনেশ্বরে, প্রচন্ড ভালো মানুষ। সে, তাকে মানে তার সাথে কথা বলার পর সে সঙ্গে সঙ্গে আমাদের 4.5 লাখ টাকা পাঠালো। তারপরে গিয়ে আমি মেয়েকে ভর্তি করালাম, করিয়ে ওর সুন্দরভাবে ইমিউনোথেরাপি হলো। হয়ে যাওয়ার পর এমআরডি নেগেটিভ হলো। তারপরে ওর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলো। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের সময় প্রচুর মানুষের, মানে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর মানুষের হেল্প পেয়েছি, কিন্তু ওই যে সো কল্ড পাড়ার লোক, রিলেটিভ, কোনো হেল্প পাইনি। তারা এক্স্যাক্টলি। ভয়ে ফোন পর্যন্ত করতো না যে আমার মেয়েটা কেমন আছে, তোদের টাকা পয়সা দিতে হবে না, মাম্মাম কেমন আছে এইটুকুনি জানার তো মানে আমি এক্সপেক্ট করতে পারি ওদের কাছে যে ওরা আমাকে একটু ফোন করে জানুক। হুম। তো এই চলাকালীন মাঝখানে আমার মেয়েটার জন্মদিনও পড়েছিল, কেউ একটা ফোন করে উইশও জানায় না, ভয় পেত হয়তো শায়দ যে আমি তাদের কাছে হয়তো টাকা চাইবো, এই ভয়টা পেত হয়তো। কিন্তু ভগবানের আশীর্বাদে আমার না আর কারোর কাছে চাইতে হয়নি, জানিস তো। আমার মানে আমি যদি একবার করে বলিও না, আমি প্রচুর মানুষ আমাকে সঙ্গে সঙ্গে 10,000 20,000, তারা কিন্তু আমাকে চেনে না, হুম। 10,000 হুম। 20,000 করে পাঠিয়েছে। তারপর দিয়ে ট্রাস্ট, মানে একটা ট্রিটমেন্টে প্রথমে শুরুতেই একটা 9 লাখ টাকার ধাক্কা বলে দিল লাগবে, হুম। সেই হুম। 9 লাখ টাকাটা ভগবানের আশীর্বাদে জোগাড় হয়ে গেল। হুম। তারপরে ইমিউনোথেরাপির পর শুরু হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের মানে জোগাড়। হুম। সেখানে এস্টিমেট দিয়েছিল 35 লাখ, সেটাও আর 1.5 মাসের মধ্যে আমাদের জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়ে গিয়ে মেয়ের তো সুস্থভাবে ট্রান্সপ্ল্যান্ট হলো, তুই তো জানিসই। হুম। হুম। হয়ে যাওয়ার পর মেয়েকে ছুটি দিল মিনিমাম 8 মাস 9 মাস, ও সুন্দরভাবে তোর মেনটেনেন্স চলছে। চলতে চলতে হঠাৎ করে ডিসেম্বরে ওর কি হয়েছে, কোমর থেকে পায়ের পোর্শনটা না অবশ হয়ে যাচ্ছিল তো। আর সত্যি বলছি এই ডিসেম্বরে, ফেজটার মধ্যে জানিস তো, আমি না তার পরে পরে হঠাৎ করে তুই যেদিনকে আমাকে পরবর্তী আপডেটটা দিলি, মানে আই ওয়াজ শকড। আমি কিন্তু এই সময়টাতে যখন তুই পোস্ট করতিস, হয়তো রেগুলার হ্যাঁ কথা হতো না বা কিছু, বাট রেগুলার হ্যাঁ তোকে ফলো করতাম, দেখতাম তো পোস্ট গুলো বা মামামের বিভিন্ন রকম টোস্ট গুলো, ও কিন্তু হ্যাঁ অনেকটা হ্যাঁ, রিকভার করেছিল। এবং আমি একদম সুস্থ মানে হয়ে আমরা গেছিল। প্রত্যেকেই একটা আশাবাদী ছিলাম যে ভালো লাগবে, ইভেন মাঝখানেও আমার লাইভও জয়েন করতো বল, তুই আমাকে বলতিস ওর নামটা হ্যাঁ একবার নে। বাবা, আমি আমি ওর ও নামটা সব বললেও ভীষণ সময়, খুশি হতো। রাইট। তোকে আমি ফটোও পাঠিয়েছিলাম, ও হ্যাঁ। হাসতো, খুব হ্যাঁ। খুশি হতো। খুব আনন্দ তোকে আমি পেত। ফটোও ইভেন ওর পাঠাতাম। সাথে মিকো ইভান বা আমার মিকো ইভানও ছিল বোধহয়, আমাদের ভিডিও কলও হয়েছিল। রাইট। হ্যাঁ ভিডিও কলে হচ্ছে, ও হুম। অ্যাকচুয়ালি মিকো ওর এজের তো, তো হ্যাঁ, মিকোকে খুব মিকো মিকো একদম মিকো ওর করতো। হ্যাঁ, সমবয়স্ক ছিল। রাইট। রাইট। সমবয়সী, হ্যাঁ, হ্যাঁ। খুব হ্যাঁ। মিকো মিকো করতো। হ্যাঁ। হ্যাঁ, মিকো আর ও একদম সেম ইভানকে, এজের। হ্যাঁ ইভানকে অতটা ও এ করতো না, ও ও ভাবতো ও ছোট ছেলে, ঠিক আছে। মিকো ওর মেয়ে, ওর বয়সী, ওদের দুজনের হয়তো এটাও ম্যাচ হতো, বন্ডিংটা মিকো একটুখানি মিকো হ্যাঁ খুব স্ট্রং করতো। ছিল। হ্যাঁ। হ্যাঁ, তো এবার ডিসেম্বরের শুরুর দিকে কি হলো, আমার মেয়ে একটু পায়ে কমজোরি হয়ে যাচ্ছে। তো ওই হসপিটালের একটা জিনিস ছিল হচ্ছে যে বড় যে ডক্টর সে সবসময় পেশেন্ট দেখতো না, জুনিয়র যে ডক্টর, জুনিয়র ডক্টররা পেশেন্ট দেখতো, 3-4টে জুনিয়র ডক্টর আছে। তো এই 1 বছরে আমরা না হসপিটালের ব্যাপারে এত কিছু জানতাম না, যেটা আমরা লাস্ট 2 মাসে জানতে পেরেছি।
এই যে জুনিয়র ডক্টররা তারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কতটাই বা তাদের অভিজ্ঞতা যে এক একটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট দেখছে, তারা হ্যান্ডেল করছে। আরে বাপরে, শুরুতে আমার মানে এটা এমনি একটা সিনিয়র প্রশ্ন। ডক্টররা থাকতেন না তারা, মানে সিনিয়র সেরকম? ডক্টর দেখতো না খুব একটা। আচ্ছা, সিনিয়র মানে ডক্টর জুনিয়র হচ্ছে ওই তোর, ফার্স্ট ইয়ারে বাচ্চা ডক্টরসরাই ওরাই ট্রিট করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মানে আমার তো মেয়ে ওরা তো যে সময় তখনও গেছিল, ডক্টর নয় ইভেন, ওরা তো তখন স্টুডেন্ট। না আচ্ছা। কি জানি ওরা সব স্টুডেন্ট, কিন্তু ওরাই ওই স্টেথিস্কোপ ঝুলিয়ে ওরাই পেশেন্ট হ্যান্ডেল করছে, বুঝেছিস? খুব ক্রিটিক্যাল যখন পেশেন্ট হয়ে যায় তখন গিয়ে তাদের বড় ডাক্তার মানে অ্যাসিস্ট্যান্ট যে ডক্টর সেই ডক্টরের আন্ডারে যায়। বড় আচ্ছা। ডাক্তার তো সে লন্ডনে বসে বসে হোয়াটসঅ্যাপে সবকিছু থাকে। তবু কি বলতো, ডাক্তারদের না একটা টিম থাকে যে আমার মেয়ে এই ডক্টরের টিমের আন্ডারে ছিল। তারপরে হুম। শেষে যে ওই ডিসেম্বর মাসটা হচ্ছে, ওই ডিসেম্বর মাসে ওর যে বড় ডাক্তার প্রশান্ত হিবারকারের আন্ডারে ছিল, সেই ডক্টরের 6 বছর শেষ হয়ে গেছে, হসপিটাল ছেড়ে উনি ইউকে চলে গেছে। আচ্ছা এবার যে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ছিল সে হয়ে গেছে বড় ডক্টর, আচ্ছা আচ্ছা, বুঝেছিস? বুঝেছি, হ্যাঁ। আর যে পুরনো যে জুনিয়র ডক্টররা ছিল তারা আর এই হসপিটালে থাকেনি, তারা দুজন, আচ্ছা তারা আচ্ছা। অন্য জায়গায় চলে গেছে, তোকে একটা একজন দিল্লি পার্সোনাল চলে গেছে। রিকোয়েস্ট করছি, তুই প্লিজ নাম হুম। মেনশন করিস না, হ্যাঁ, কোনো আচ্ছা ডক্টরের। ঠিক হুম আছে ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে। হুম ওকে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ভুল হয়েছে, সরি। হুম তো তারা চলে গেছে। তো আমার মেয়ে এখন মানে ডিসেম্বর মাসটাই কি আমরা একদম নতুন সবকিছুর আন্ডারে, নতুন নতুন জুনিয়র ডক্টর, নতুন মানে পুরনো ডক্টর চলে গেছে, অ্যাসিস্ট্যান্ট বড় জায়গায় চলে গেছে, এরকম হয়ে গেছে। হুম তো শুরুতে আমরা যখন বলেছিলাম যে ম্যাডাম ওর পায়ের এরকম প্রবলেম হচ্ছে, তো তখন তারা ওষুধ দিল, ভিটামিন ডি এর প্রবলেম, ভিটামিন ডি এর প্রবলেম। হুম। ঠিক আছে, 3 সপ্তাহ পর দেখা যাবে। গিয়ে আমার মেয়ে তখন পা আরো চলছে না, মানে একদমই চলছে না, তাকে কোলে কোলে নিয়ে আসা যাওয়া করা হচ্ছে, কিন্তু তার কোমর থেকে পিঠ মুখ হাত পা হাত সব ঠিক আছে, শুধু পায়ের দিকটায় প্যারালাইজড হয়ে যাচ্ছিল। তারপরে এমআরআই করলো 31 ডিসেম্বর, বললো যে ওর মামস ভাইরাস ব্রেনে চলে গেছে, তার জন্য ওর এরকম অবস্থা। কিছু ইঞ্জেকশন ওকে দেওয়া হচ্ছিল, সেই এক একটা ইঞ্জেকশন 17,000 টাকা করে, 13টা দিয়েছিল, তো 13 নম্বরটা ও আর নিতে পারেনি। ওই ইঞ্জেকশন দেওয়ার পর একের পর এক এপিলেপসি আসা, মানে অ্যাটাক হওয়া, হার্ট অ্যাটাক হওয়া যেটাকে বলে, ওরকম হওয়া। 3 নম্বর অ্যাটাকটা যখন আসলো তখন ওকে আইসিইউতে দেওয়া হলো। 5 দিনের আইসিইউর বিল 1,48,000 টাকা। তার আগে 1 মাস হসপিটালে ভর্তি ছিল। আমাদের টোটাল হসপিটাল থেকে আমি যখন মাম্মামকে ছেড়ে নিয়ে আসবো তখন হসপিটালের ডিউ বিল ছিল 4,48,000 টাকা, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো শেষের দিকে হসপিটাল থেকে আমাদের মেয়ে যখন খুব সিরিয়াস হয়ে গেছে তখন ওকে আইসিইউতে দেওয়া, আমি আর ওর বাবা থাকতাম, তো আমাদেরকে ডক্টর দেখে বললো যে ও রাত থাকবে না আর কিছু ঘন্টা। তো আমরা এই নিয়ে অনেক কিছু বলেছিলাম, তো ওনারা কিছু শোনেনি। তো শেষের দিকে আমাদের একটা একটা ট্রাস্ট আছে, ওই ট্রাস্টের একটা ম্যাডাম ছিল, আমাদেরকে প্রচুর হেল্প করেছে, মানে আমাদের প্রায় 18 থেকে 20 লাখ টাকা দিয়ে উনি হেল্প করেছে পুরো ওর ট্রিটমেন্টে 1 বছরে। হুম তো ওই ম্যাডাম ওর সবসময় খবর নিত, মানে উনিও মাম্মামকে পুরো মেয়ের মতন দেখতো। হুম तो वही मैडम बोलছে যে शीशा की पापा आप एक काम कीजिए, डॉक्टर से शीशा का पूरा रिपोर्ट मांगिए, मैं হুম शीशा को दूसरी हॉस्पिटल पे ले जाऊंगी। হুম কেননা ডক্টর বলেছে যে 3-4 ঘন্টা বাঁচবে, সেখানে আমার মেয়ে 17 ঘন্টা সার্ভাইভ করছে, মানে কষ্ট পেয়ে যাচ্ছে। তো উনি বলছে কি ও যখন লড়ছে আমরা কেন লড়বো না, হুম ও মামাম যখন লড়ছে আমরা কেন লড়বো না। এখানে ডক্টর হাল ছেড়ে দিয়েছে, আমি অন্যজনের কাছে নিয়ে যাবো, তুমি ডক্টরের কাছ থেকে শুধু রিপোর্ট গুলো অ্যারেঞ্জ করো, কারণ রিপোর্ট গুলো তো লাগবে। ওর বাবা 11টার সময় ফোন করে আধ ঘন্টা ধরে হেজিয়ে ডাক্তারদের কাছ থেকে রিপোর্ট চাইলো। 11:30টার সময় 5-6টা কোথা থেকে লোক আসলো, আমি চিনি না লোকগুলোকে, আমি আইসিইউতে বসা, আসলো আমাকে সিস্টার বললো কি ম্যাডাম আপনি একটু বাইরে যান, ডক্টর এসে চেক করবে। আমার মেয়ে তখন ভেন্টিলেশনে 100% অক্সিজেন সাপোর্টে ওর ভেন্টিলেশন চলছিল। ডক্টররা আসলো, আমাকে বাইরে যেতে বলেছে, আমি জাস্ট বাইরে গেছি, সঙ্গে সঙ্গে রূপক মানে আমি একটা দরজা থেকে বেরিয়েছি, আমার বর আরেকটা দরজা দিয়ে হসপিটালের আইসিইউর ভেতর ঢুকেছে। ঢুকে ও দেখলো যে অক্সিজেন সাপোর্ট যেটা 100% করা ওটা 28% করে দিয়েছে, মানে তুই ভাব কোথা থেকে কতটা কমিয়ে দিয়েছে অক্সিজেন সাপোর্টটা। জাস্ট কমিয়ে দিয়েছে, আমার বসিস মোবাইলটা নিয়ে গেছিল ভুলবশত, ও আচ্ছা ক্লিক করে নিয়েছে। আচ্ছা। এবার আমি ওর পিছন পিছন আমিও দৌড়েছি ভিতরে। হ্যাঁ এবার দুটো দরজা করে যখন আমি গিয়ে দেখি আমার মেয়েটা বেডের মধ্যে শুয়ে আছে, হ্যাঁ ওপরে যে মনিটরটার মধ্যে যেটা বিপ 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 করছিল, হ্যাঁ। উপর নিচ করছিল, 3খানা লাইন হয়ে গেছে।
আমার বর তো ডাক্তারের সঙ্গে সমানই ঝগড়া করে যাচ্ছে যে আমরা যেই বললাম যে আমরা ওকে অন্য হসপিটালে নিয়ে যাবো, অমনি আপনারা এসে ওকে শেষ করে দিলেন। না, আপনাদের ওরকম কিছু না, আমরা এসব করিনি, আমরা তো কষ্ট পাচ্ছে দেখছি তাই এসে আমি একটু মাই কমিয়ে দিয়েছি। গড, কি মারাত্মক, আমি কি একটু এসে কমিয়ে মারাত্মক। দিয়েছি, আমার আমার বরকে বলছে। আমি তখন আমি তখন ওকে বলছি যে রূপক কি হলো, মেয়ের এরকম লাইন হয়ে গেল এটা। তো আমি মাম্মামকে ধরে না তো ঝাঁকালাম এরকম ভাবে, তো ঝাঁকানোর পর না ওর আবার বুকে ইসিজির লিডস গুলো ছিল, তো সে বিপ 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 করে আবার উঠলাম। আমি বলছি কি ও আছে আছে আছে, ও বেঁচে আছে, ওকে অক্সিজেন দাও অক্সিজেন দাও অক্সিজেনে এ। তখন আবার ভেন্টিলেশনটা করি, আবার ওরা 100% করে দিয়েছে। হুম। তো করে দিয়েও তো কোনো লাভ নেই, ততক্ষণ তো চলে গেছে, ওটা তো সামান্য একটা নিছক মানে জাস্ট হার্টটা বন্ধ হয়েছে, জাস্ট এ করার পর হচ্ছে ওরকম। আমি 1 ঘন্টা মাম্মামকে ধরে শুয়েছিলাম ওর বেডের মধ্যে, 1 ঘন্টা। তারপর সিস্টার এসে আমাকে বলল যে মাম্মি আমরা ওকে প্যাক করে মর্গে রাখতে হবে। আমি বলছি না মর্গে রাখবেন না প্লিজ, মর্গে রাখবেন না। আমি বলছি না মর্গে তো রাখতেই হবে, তোমাদেরও এখন অনেক কাজ আছে করতে হবে। এবার এখানেও অনেকে আমাদের বলছে যে তোমরা যখন সম্পূর্ণটা জানতে পেরেছো যে ওকে মার্ডার করেছে হসপিটাল থেকে, তো তোমরা সেই সময় পুলিশ কেস করোনি কেন? আমাদেরকে অনেকে এই সময় মানে বাড়ি ফেরার পর ওই পাড়ার লোকেদের কিছু কথা। এবার বলি আমি, শ্রেয়া শোন, মুম্বাইতে সম্পূর্ণ সেই সময় আমি আর আমার হাজবেন্ড একা, বুঝেছিস তো? এবার হট করে আমরা আমরা জানতাম যে আমরা 3জন থেকে 2জন আবার হয়ে যাব, কিন্তু যেই মুহূর্তে আমরা 3জন থেকে 2জন হয়ে গেলাম না রে, আমাদের যেন সবকিছু একা হয়ে গেল। এবার সেই সময় আমি তার আগের পক্ষে বলতাম যে দেখো, আমরা মেয়ে যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছে আমি ঠিক আছি, ওর যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমি কেমন থাকবো কিন্তু আমি জানি না আমি মানসিক ভারসাম্যহীনও হয়ে যেতে পারি। কিন্তু আমার মাথায় এটা ঘুরছিল যে আমার যদি আবার কিছু হয়ে যায়, রূপকটা আরো একা হয়ে যাবে। মানে ও ভাব ওর অবস্থাটা, ও মেয়েকে নিয়ে আমাকে নিয়ে কলকাতা ফিরতে হবে তখন। আর আমার চিন্তা হচ্ছে মেয়েকে নিয়ে আমার বরকে নিয়ে আমাকে কলকাতা ফিরতে হবে সুস্থভাবে, সে তারপরে কলকাতায় গিয়ে যা হওয়ার হোক। সুস্থ ছিলাম, শক্ত ছিলাম সেই সময়, আর ওই কেস করবো লড়বো এই করব, প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিল তো মাম্মাম। এবার মাম্মাম তো চলে গেল, তারপরে আমি আর ওর বাবা সম্পূর্ণ মুম্বাইতে একা। একা থাকার পর আমাদের এখন তখন অনেক কাজ আমাদের মাথার মধ্যে ঘুরছে। এক হচ্ছে ফ্লাইটে করে মামামকে নিয়ে যেতে হবে, তার ব্যবস্থা করা, সেটার একটা হিউজ খরচা। তারপরে এনওসি করতে হবে থানা থেকে গিয়ে, কেউ করে দেওয়ার নেই। ইভেন আমি ভাবছিলাম যে সেই সময় অন্তত আমার বাড়ির লোক বা কেউ একটু মুম্বাইতে আসুক, এসে আমার বরের পাশে দাঁড়াক। কেননা আমি নিজের ওপর আমার নিজের কোনো ভরসা নেই যে আমি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমি কি পর্যায়ে থাকবো, সেই ভরসাটা আমার নিজের ওপর ছিল না। তাই আমি ভাবছিলাম যে কেউ একজন এসে একটু ওর বাবার পাশে দাঁড়াক। কেউ যদি, আমি তাকে বলতাম যে আমি তোমার ফ্লাইটের টিকিট কেটে দিচ্ছি, তুমি চলে আসো, আর এখানে থাকার ব্যবস্থা আমরা করে দেবো বা কিছু। কিন্তু দেখ সেই মুহূর্তে আমরা যে মাম্মামকে নিয়ে গেছি, আমাদের এক একজনে মানে দুপুর 12টার সময় মাম্মামের ওরকম হলো, 12টায় টিকিট কেটেছি, রাত্রি 12:30টায় আমাদের ফ্লাইট ছিল। ওইটুকুনি ফ্লাইটের ভাড়া, মানে এত তাড়াতাড়ি কেটেছি, 18,000 টাকা ফ্লাইটের ভাড়া। এবার এত তৎকালে আমাদের ফ্লাইটের ভাড়া কাটতে গেলে আমাদের ওরকম 15-16 হাজার টাকা তার পিছনে খরচা করতে হবে। এবার সেই 15-16 হাজার টাকাটা আমি মনে করছি তাদের পিছনে খরচা করাটা বেফালতু। হ্যাঁ আমি হ্যাঁ, তারপরে সেই আমি মুহূর্তে আমার তো কোনো হাজবেন্ড মানেই দুজনেই মনে দাঁড়ায় না। করেছি হুম যে হুম তাদের পিছনে 15-16 হাজার টাকা শুধু আসার, তারপরে যে আবার যাব তাকেও আবার ওই 18,000 টাকা টিকিটেই তাকে আমাদেরই কেটে দিতে হবে। হুম মানে হুম। প্রায় 30,000 টাকা আমার তার পিছনে ফালতু দেবো, আমি সেই সময় মনে করেছিলাম। আর মনে করার থেকেও বড় কথা, কেউ একটা ফোন করে বলছি না, কেউ বলেনি যে আমি আসছি তুই চিন্তা করিস না। কেউ বলেও নি আমাদের ফোন করে, রে মিথ্যে কথা কেন বলবো, কেউ বলেও নি। বললে হয়তো ভেবে দেখতাম। যাই হোক, মাম্মামকে নিয়ে এনওসি করলাম, করার পর আমি শুধু সিস্টারকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে সিস্টার আমি আমার মেয়েটাকে একটা নতুন জামা পরিয়ে নিয়ে আসতে পারি? তো ও বলছে হ্যাঁ তাহলে তুমি জামা কিনে নিয়ে আসো। আমি ওকে নিয়ে আবার ছুটলাম জামা কিনতে। সেই সময় ভাব কতটা আমার মানসিক জোর, যে মেয়ে কলেজ লাইফে মাথা ঘুরে ঘুরে পড়ে যেত সেই মেয়ে এখন এই কাজ করছে। মামামের জন্য জামা কিনে নিয়ে এসে ওকে সুন্দর করে নতুন জামা পরালাম। সে জামার দোকানের লোকটা আমাকে বলছে বাচ্চা কি হেলদি হে ইয়া পাতলা হে, লম্বা হে ইয়া ছোটা হে, এরকম ভাবে আমাকে বারবার জিজ্ঞাসা করতে, জানিস। সে তো আর জানি না, ছাড়।
তারপর ওকে পড়িয়ে আমি আর ওর বাবা, ওখানকার আবার কি বাবা মাই, বাচ্চাদের হসপিটাল তো ওটা, বাবা মাই নিয়ে গিয়ে ওই মর্গে ট্রেতে নাকি শোয়াবে, এটাই নিয়ম। ওই মামা মাসি ওরা ধরবে না, ওদের নাকি ধরতে নেই, নিয়ম না। যে আমি যে বাবা হওয়ার পর ওকে ছোট্টবেলায় ধরেছি, আমরা ওকে কোলে নিয়েছি, সে আমি আর ওর বাবা মিলে ওকে মর্গে রেখে দুজনে গেলাম এনওসি করতে। আমরা গিয়ে আসলাম, এসে 6টার সময় যখন আমরা বেরোবো, একটা নর্মাল হসপিটালে কি হয় শ্রেয়া, যদি একটা কোনো পেশেন্ট এক্সপায়ার করে যায়, তার ডেড বডি যখন ছাড়বে, তখন তার সমস্ত রিপোর্ট, যা যা কাগজপত্র, সবকিছু আমাদের হাতে দিয়ে দেবে, এটাই নিয়ম। হুম। এটা তো দিয়ে দেয়। আমরাও জানি যে রিপোর্টস আমরা ওর সব পেয়ে যাব, তার আগেও একটা আমাদের 4.5 লাখ টাকার দেনা ছিল আমাদের মাথায়। আমার বরকে আমি বলছি, রূপক 4.5 লাখ টাকা হসপিটাল পাবে, আমরা কি করব? তখন রূপক বলছে যে শিল্পা, আমার কাছে 4.5 লাখ টাকা এই মুহূর্তে নেই, আমি দিতে পারবো না। এতে যদি ওরা হসপিটাল থেকে মাম্মামকে যদি না ছাড়ে, আমার কিছু করার নেই, আমাদের দুজনকে একা চলে যেতে হবে। আমি বলছি, তুমি বলছো কি করে? ওকে, মেয়েটাকে এদের মাঝখানে তুমি এভাবে রেখে দিয়ে যাবে? তো ও বললো যে শিল্পা, আমাদের মেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমাদের ওই ট্রাস্টের যে ম্যাডামটা ছিল, ওই ম্যাডামটা চিঠি লিখে হসপিটালে জমা দিল যে তৃষার যা যা বিল আছে সম্পূর্ণ আমি পে করে দেবো, ওকে ছেড়ে দেওয়া হোক। তারপরে গিয়ে আমাদের ছেড়েছে সেই 6টার সময়, জানিস, 6:30টার সময়। তখন আমাকে, ইনহিউম্যান সবকিছু, বাপরে। হ্যাঁ, উনি উনি যদি আমাদের পাশে না দাঁড়াতো, হয়তো মামাকে নিয়ে আমরা কলকাতায় ফিরতে পারতাম না। তারপরে তো হসপিটালটা 1 নম্বরের অসভ্য, কেন বলছি, ওই সময় আগের দিন থেকে সমানে আমার বরকে ফোন করে করে প্রেসার করছে যে ওকে আইসিইউ থেকে বার করে নর্মাল কেবিনে দিয়ে দিন, ও তো বাঁচবে না, ওকে শুধু শুধু আইসিইউতে রেখে বেড আটকে রাখবেন না, অন্য পেশেন্ট আছে, এরকম ভাষায় কথা বলছে। আমরা বলেছি যে না, আমার মেয়ে মরুক বাঁচুক থাকুক যাই হোক, ও কোমাতে থাকুক, ও আইসিইউতেই থাকবে, শেষ পর্যন্ত ও আইসিইউতেই থাকবে। সমানে, মানে যেদিন ও চলে গেল 12টার সময়, 10টা 10:30টার সময় আমার বরকে ফোন করেছে ওখান থেকে, হসপিটাল থেকে, করে বলছে যে আপনারা শুধু শুধু ওকে কোনো এভাবে রেখে দিয়েছেন, এক কাজ করুন, ওকে নিয়ে একটা নর্মাল কেবিনে দিয়ে দিন, আমরা একটা ছোটখাটো মেশিন ঠিক করে দেবো, ও 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তুই ভাব, এরকম ভাষায় ওরা কথা বলে। এবার ওরা কি করে, ওরা তো ভুল ট্রিটমেন্ট করেছে, তো ওদের এটা একটা দোষ। ওরা এবার এই দোষটা ঢাকার জন্য কি করে, এরকম সব পেশেন্টদের বাবা মাকে না কিছু লোভ দেখায়। কিরকম লোভ? 1 নম্বর লোভ হচ্ছে তোমার পেশেন্টের ডেড বডিটা যে আমরা নিয়ে আসবো, সেই নিয়ে আসায় একটা হিউজ খরচা হয়। যেমন আমাদেরই মাম্মামকে শুধু নিয়ে আসতে আমাদের 39,000 টাকা লেগেছে, বা তারপরে আবার আমাদের টিকিট, এরকমই। ওরা তো সবাই বাইরে থেকেই সবার ট্রিটমেন্ট করতে আসে। এবার ওরা কি লোভ দেখাচ্ছে তখন অন্যান্য বাবা মাদের, আমি অ্যাম্বুলেন্স করে দিচ্ছি, আপনাকে অ্যাম্বুলেন্সে করে, আমাদের এটা দেখিয়েছি, অ্যাম্বুলেন্সে করে শিশাকে কলকাতায় নিয়ে চলে যান, যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায় ডোন্ট ওয়ারি, আপনারা কলকাতায় তো পৌঁছে যাবেন। কলকাতা থেকে, মুম্বাই থেকে কলকাতা আসতে অ্যাম্বুলেন্সে 3 দিন সময় লাগে, জানিস। এরকম এরকম অন্যান্য বাবা মাদেরও বলে ওরা। তারপরে যদি, তখন আচ্ছা, আমার মানে মেয়ে ওই বেঁচে আছে। ভেন্টিলেশনে থাকা কন্ডিশনে, হ্যাঁ, মানে থাকা তখন যখন কন্ডিশনে। বুঝতে পারে যে সিচুয়েশন আমাদের হাতের বাইরে চলে গেছে, বা আমাদের নিজেদের ট্রিটমেন্ট প্রসিডিওরে কোনো ভুল ভ্রান্তি ছিল, তখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে যে এবার আমরা অ্যাম্বুলেন্স করে দিচ্ছি, আপনারা নিয়ে চলে যান। এবার 3 দিন হ্যাঁ, ধরে মানে যখন ও রাস্তায় থাকবে, তখন কিছু একটা ঘটে গেলে সেটার রেসপন্সিবিলিটি কে নেবে? আমাদের আমাদের ও, তোমার তখন মেয়ে আর গেছে। মানে হসপিটালের মানে নার্সিং হোমের আর না, কোনো রেসপন্সিবিলিটি নেই? আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। তারপর আরেকটা দেখালো, আমরা বলেছিলাম যে না, আমরা ওইভাবে নিয়ে যাব না। তাহলে এক কাজ করুন, ও চলে যাওয়ার পর আমরা ওর বডিটাকে ভালো করে র্যাপ ট্যাপ করে করে দিয়ে ট্রেনে করে কার্গোতে পাঠিয়ে দেবো। আপনাদেরও টিকিট কেটে দেবো, আপনারাও চলে যাবেন। ট্রেনের টিকিট তো আর বেশি না, খুব বেশি হলে 15,000 টাকার মধ্যে কমপ্লিট, খুব বেশি হলে। মুম্বাই থেকে কলকাতা আসতে ট্রেনে 2 দিন সময় লাগে। আমি রূপককে বললাম, রূপক তুমি যদি এইসব কথায় তুমি নাচো, আমি কিন্তু ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেবো, আমি কিন্তু থাকতে পারবো না এইভাবে। তো ও আমাকে বলেছে, শিল্পা তুমি চিন্তা করো, তুমি কি ভাবছো আমি কি মিকেল দেবী নিয়ে 2 দিন ধরে ট্রেনে করে যেতে পারবো? সম্ভব না, তুমি এইসবের মধ্যে তুমি ভেবো না, আমি আছি তোমার পাশে।
তো তারপরে তো আমরা ভেবে ফ্লাইটে করেই ওকে নিয়ে এসে, কিন্তু সম্ভব বল একটা এরকম ভাবে দুজনে একা একা আসা? অসম্ভব দুদিন ওটা ধরে, তো কোনো প্রশ্নই ওঠে না। সেই মানে অসম্ভব। আমি ভাবছি যে হসপিটাল কর্তৃপক্ষ এরকম বলে কি করে, মানে ওরা ওদেরও কি কোনো মানে হার্টলেস দেয়া, মানে কোনো মিনিমাম বিবেকবোধ কিছু নেই যে এগুলো এরকম ভাবে একের পর এক অপশনস দিয়ে যাচ্ছে পেরেন্টসদেরকে। ও মাই গড। আবার বলছে আগের দিন, মানে 6 তারিখে এরকম হয়েছে, 5 তারিখে বিকেল বেলা এসছে, এসে আমাকে বলছে, মাম্মি आप क्या हैंड प्रिंट फुटप्रिंट लेना चाहते हो? আমি বলছি না গো, আমি একদম নিতে চাই না। আমার মেয়ে যা স্মৃতি আছে 8 বছর 9 মাস 9 দিনের, আমার কাছে যথেষ্ট স্মৃতি। আমি আর ওর হ্যান্ড প্রিন্ট ফুটপ্রিন্ট নিয়ে রাখতে পারবো না আমার কাছে। তো আমি বলেছিলাম যে মাথাটা ওকে না, খারাপ নাকি ওদের? মানে অসভ্য। কি আমি জঘন্য। বলেছিলাম যে ও যখন আর বাঁচবেই না, তাহলে ওকে না ছুঁচ ফোটাবেন না, ওরা ট্রিটমেন্টের দরকার নেই আপনাদের। অনেক ছুঁচ ফোটাবে, মানে রক্তটা, তারপরেও না ওরা রক্ত নিয়েছে, সে রক্ত নিয়ে না ভালো করে দেয়নি, ও তো পুরো কোমাতে চলে গেছিল। এবার ওখান থেকে গলগল গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি ছিলাম বলে আমি দেখতে পেয়েছি। তো আমার খুব খারাপ লেগেছে বলে আমি বলছি ওরা যখন আর বাঁচবে না, শুধু শুধু ট্রিটমেন্ট করতে কেন, ও ছুঁচ ফোটাচ্ছেন কেন? তো ওই ম্যাডামটা এসে আমাকে বলছে কি, अम्मी आप तो बहुत समझदार लगती है, आप पापा को थोड़ा समझाइए ना कि सब बंद कर देने के लिए, उसका खाना पीना सब बंद कर दो, कोई जरूरत नहीं है। মানে স্যালাইনটা চলছিল, স্যালাইনটাও দেওয়া বন্ধ করে দিই। আমি স্যালাইন দিতে না করিনি, আমি শুধু বলেছি ওর এই যে ছুঁচ ফোটানো টোটানো গুলো বন্ধ করতে। স্যালাইন দিয়ে স্যালাইন চলবে, আমরা যতক্ষণ খাবো আমাদের তো পেটে একটু চা বিস্কুটও তো দিতে হচ্ছে, আরো 2টো দিন থাকার জন্য। তো ওকেও, ও তো কিছু না, তো নলির নাকে নলি দেওয়া আছে, নলি দিয়ে একটু ঘর ঘর করে খাবার দিয়ে দেবে, এইটুকুনি ওর যেন চলে। আমি বলে দিলাম, ওর বাবা বলেছে এই কথাটা। মানে এরকম অসভ্য ওই হসপিটাল থেকে এরকম লাস্ট এর দিকে তোদের করছে। যে নার্সিং হোমের কি তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে। তাও আবার প্রাইভেট, তাও আবার প্রাইভেট নার্সিং হোম, সেই তাও আবার প্রাইভেট। এত প্রাইভেট বড় একটা হসপিটাল, নার্সিং হোম, এত নাকি বড় কোনো একটা হসপিটাল। হসপিটাল। তাই তো। হসপিটাল, আমরা তো ফেমাস সবাই হসপিটাল। একটু হয়তো বেটার সবকিছু হসপিটালিটি, একটু বেটার সমস্ত ফ্যাসিলিটিজ এর জন্যই বড় প্রাইভেট নার্সিং হোম গুলোকে প্রেফার করি, আমরা হসপিটালে যেতে চাই না। কিন্তু তাদেরও এরকম মর্মান্তিক পরিণতি, তাদের ওখানে গিয়েও এত তিক্ত অভিজ্ঞতা, মানে এটা আশা এবার করা যায় না। হুম। 6টার সময় আমরা মামামকে নিয়ে বেরোবো। তো ও যে ওয়ার্ডে ভর্তি ছিল, ওই ওয়ার্ড থেকে আমাদের শুধু ওর ডেথ সার্টিফিকেটের একটা জেরক্স ওর বাবার হাতে দিয়েছে। দিয়ে আমাদেরকে এবার বলছে যে ঠিক আছে, মর্গ থেকে ওর বডিটা বার করে দিচ্ছি আমরা, তোমরা নিয়ে চলে যাও। আমাদের অ্যাম্বুলেন্স চলে এসেছে, আমরা একেবারে সোজা এয়ারপোর্ট চলে যাবো। তো হাতে ডেথ সার্টিফিকেটের জেরক্স দাও বাবা, দেওয়ার পর বাবা বলছে এটা আচ্ছা, জেরক্স কেন? আমার প্রশ্নটা যদিও খুব ইরেলিভেন্ট, কারণ যখন মানুষটা নেই তখন আর এটার কোনো মানেই দাঁড়ায় না, বাট তবু আমি বলছি, হুম, এই যে এত মানে লাখ লাখ টাকার ব্যাপার হলো ঘটলো এখানে, 35 লাখ লাখ টাকার লাখ, ট্রিটমেন্ট, কোটি টাকা, ওদিকে কোটি টাকা। হ্যাঁ 7.5 লাখ টাকার ইনজেকশন, এগুলোর প্রপার বিল দিয়েছে তোদেরকে সবকিছুর? বিল আছে আমাদের কাছে। আমি যখন আচ্ছা। মামামের বডিটা নিয়ে বেরোচ্ছি, তখন ওর লাস্ট যে 11 মাসে, সরি 1 বছর 2 মাসের যে ওর ট্রিটমেন্টের এটা, সেটা হচ্ছে তোর মানে হসপিটালের লিগালি বিল 89,58,000। আচ্ছা। এই 1 বছর 2 মাস, আমরা 14 মাস ছিলাম মুম্বাইতে, 14 মাসে ওর টোটাল লিগাল বিল না 89,58,000। এটা লিগাল বিল। তবে তো আচ্ছা। ইলিগাল আছে, আমরা কিছু ওষুধ বাইরে থেকে নিয়ে আসতাম, ক্যাশে হুম। নিয়ে আসতাম। হুম। হ্যাঁ, এগুলো তো ধরে না। এই যেমন ধর আমি বলছি যে মাম্মামের অক্সিজেন মাস্কটা, ভেন্টিলেশন যে মাস্কটা, হুম। ভেন্টিলেশন মাস্কটা হসপিটালের দাম হচ্ছে 6,500 টাকা। আমরা হুম। বাইরে থেকে নিয়ে এসেছি 4,500 টাকা। হুম। দুটো মাস্ক লেগেছে, একটা ভেঙে গেছে, আবার একটা এনে দিতে হয়েছে ওকে, হুম। হুম। বুঝেছিস? তো এইগুলো তো এরকম তো আমরা প্রচুর নিয়ে এসেছি, ধর এরকম আরো 10-12 হাজার টাকা কি আরো বেশি 1 বছরে আমরা বাইরে থেকে ওষুধ কিনেছি, আরো বেশি। বুঝছি। হ্যাঁ, হুম। এগুলোর তো কোনো এ নেই। তারপরে যে আমরা মুম্বাইতে 1 বছর 2 মাস ছিলাম, তার বাড়ি ভাড়া, খাওয়া খরচা, এইসব নিয়েও তো সেগুলো তো প্রায় 1 এক্সট্রাস, কোটি হ্যাঁ টাকার আছেই। খরচা, হুম। হুম। প্রায় 1 কোটি হুম। টাকার খরচা। হুম। না আমাদের বিল আছে, আমাদের কাছে বিল ছিল, সেসব আছে আমাদের কাছে, দিয়েছে। আচ্ছা। হুম। কিন্তু কি বলতো, মানে যেগুলো ট্রাস্ট থেকে আমরা পাই, মানে দেখ সবকিছু ধর টোটাল ওর 1 কোটি টাকার কাছাকাছি ট্রিটমেন্ট হয়েছে, তার মধ্যে ধর হসপিটালে আমরা পে করেছি হয়তো 30 লাখের কাছাকাছি আমরা পে করেছি, আর বাদ বাকি যে টাকাটা আছে ওই টাকাটা আমরা ট্রাস্ট থেকে তুলে দিয়েছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টে চলে গেছে। হ্যাঁ, এবার হুম। ডাইরেক্ট ওইগুলোর বিল আমাদের কাছে নেই, যেগুলো আমরা ট্রাস্ট থেকে, এবার ট্রাস্ট থেকে কি হতো, চেক দিত, সেই চেকটা এনে আমরা জমা দিয়ে দিতাম আচ্ছা হসপিটালে, আচ্ছা। বুঝেছিস? তো হুম হুম। ওগুলোর বিল আমাদের কাছে নেই, বাদ ওগুলোর বাকি বিলটা আদারওয়াইজ নেই, সব মানে যেগুলোর না, তোরা শুধু নিজেরা পে করেছিস, শুধু সেইটুকু সেগুলোর পার্টের বিল বিলটাই আছে। রয়েছে। হ্যাঁ হ্যাঁ বাকি হ্যাঁ হ্যাঁ, যেগুলো অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে সেগুলোর কোনো ডিটেলিং নেই। সেগুলো নেই, আচ্ছা। না না, সেগুলো হুম নেই আমাদের হুম। কাছে। বুঝেছি। এবার 6টার সময় যখন ওই করছি, তখন ওই ডেথ সার্টিফিকেটের জেরক্সটা আমার হাতে, ওর বাবার হাতে দিয়েছে। ওর বাবা বলছে কি, এটা জেরক্স কেন, অরিজিনালটা কই? হুম। আমি বলছি এটার অরিজিনালটা আমরা 15 থেকে 20 দিনের মধ্যে আপনাকে মেল করে পাঠিয়ে দেবো, মানে ওর আচ্ছা। ডেথ সার্টিফিকেটটা হুম। মেল করে পাঠিয়ে দেবো। বাবা বলছে ঠিক আছে। এবার আমি বাবা বলছি রিপোর্ট, বলছে বাচ্চা যদি এক্সপায়ার করে যায় তাহলে আমরা রিপোর্ট দিই না। আমি বলছি কেন? বলছে না, এটা আমাদের হসপিটালের নিয়ম, বাচ্চা যদি একবার এক্সপায়ার করে যায় তাহলে আমরা রিপোর্ট দিই না। আমি বলছি ওকে যখন আমি ডিসচার্জ করে নিয়ে যেতাম তখন তো আপনারা রিপোর্ট দিতেন, আপনারা রিপোর্ট দিতেন, আমি সেই রিপোর্টগুলোকে জেরক্স করে নিয়ে এসে আমি আপনাদের জেরক্স জমা দিতাম, আমি রিপোর্টগুলো অরিজিনালগুলো নিয়ে যেতাম। তখন বলছে না, ওটা ডিসচার্জ হলে তাহলে আমরা দিই, বাট এক্সপায়ার হলে আমরা দিই না। ওকে, কিন্তু আমি তো রিপোর্ট ছাড়া যাবো না হসপিটাল থেকে, আমার রিপোর্ট চাই। তখন বলছে না, ওরকম একটা একটা কোন ম্যাডামের নাম বললো, যে ওই ম্যাডামটা আছে, ওই ম্যাডামের যদি আপনারা সই করে এনে দিতে পারেন তাহলে আমরা আপনাকে সব রিপোর্ট দিয়ে দেবো। তখন ঠিক আমি বলছি কি, ঠিক আছে তাহলে আপনি কি দেবেন, কাগজপত্র দেবেন দিন, আমি তাহলে সইটা করে নিয়ে আসছি ম্যাডামের কাছ থেকে। তখন বলছে কি, না ওই ম্যাডাম তো দুপুর 2টোর সময় চলে গেছে, আবার কালকে আসবে, ওনার 2টোর সময় ছুটি হয়ে যায়। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! তারপর? ওর পাপা বললো কি, আপনারা যখন জানেনই উনি 2টোর সময় চলে যায়, আমার মেয়ে তো সকাল 12টার সময় চলে গেল, তো ও যখন সকাল 12টার সময় চলে গেল, হাতে তো আমাদের আরো 2 ঘন্টা ছিল, আপনারা ভালোভাবেই জানেন যে আপনারা রিপোর্ট ওই ছাড়া দেবেন না, তাহলে আমাদের তো তখন একবার আপনারা বলবেন যে আপনাদের যদি রিপোর্ট নিতে হয় যে যান গিয়ে ওই ম্যাডামের থেকে সিগনেচার করিয়ে নিয়ে আসুন। আপনারা বলেননি কেন তাহলে তখন আমাদেরকে? না, আপনারা তাহলে ওই ওর যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে গিয়ে কথা বলুন, এটা আমাদের অন্য ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে এইসব হয় না। কি আর বলি, আমি তাও ঝগড়া করছি যে না আমার রিপোর্ট চাই। আমি তো এইটুকুনি জানো যে আমি রিপোর্ট নিয়ে গিয়ে কলকাতায় গিয়ে কেস করবো ওদের নামে, আমি বুঝতে এটা ভেবে পেরেছি, হ্যাঁ, রেখেছিলাম। ওইটাই হচ্ছে ওদের প্রবলেম। ওই কারণেই তোরা হ্যাঁ, রিপোর্টটা দেবে না, যে তোরা নিয়ে ওরা এসে দেবে না। এখানে কোনো ডক্টরকে দিয়ে ক্রস ভেরিফাই করে প্রপার ট্রিটমেন্ট হয়েছে কিনা, সঠিক ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কিনা সেগুলো লাস্টে যে দেখে ওর আরো যদি কোনো দেড় স্টেপ দেড় লাখ নিস। টাকার, হুম। লাস্টের দিকে ওর আরো 1.5 লাখ টাকার টেস্টই গেছে শুধু, জানিস, 1 মাসে। আমি ওই 1.5 লাখ টাকার যে কি রিপোর্ট, কোথায় রিপোর্ট, আমার কোনো রিপোর্ট আমরা পাইনি। সব রিপোর্ট ডক্টরদের স্ক্রিনে আসতো, ডক্টর এসে বলতো এই হয়েছে, ওই হয়েছে, সেই আছে, ওই আছে, এরকম রিপোর্ট। মানে ডাক্তার বলতো ওইটুকু বিশেষ, আমাদের নিজস্ব কোনো এই নেই রিপোর্টের, হাতে হাতে কিছু নেই রিপোর্ট। তো আমাদের তো দিল না। এবার রিপোর্টটা যখন চেয়েছে তখনই ওরা এসে মামামকে মেরে দিল। তারপরে এইখানেও ওরা রিপোর্ট দিল না। এবার ওখান থেকে আমাদের সাজেশন দিচ্ছে, তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা এখন কলকাতা চলে যান, 15-20 দিন পর আবার আসবেন, এসে তখন রিপোর্ট নিয়ে যাবেন। মানে 15-20 দিন পর আমি আবার আসবো, এসে আরো 30-40 হাজার টাকা খরচা করবো এদের পিছনে, ততদিনে ওরা নতুন ভাবে সবকিছু রিপোর্ট টিপোর্ট করে নেওয়ার, মানে নতুন ভাবে হ্যাঁ, তার আবার আরো একটু কিছু অ্যারেঞ্জ সাজিয়ে করলো, গুছিয়ে ওরা নেবে সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে। ওরা হ্যাঁ। করে ঠরে নিতে হুম। পারবে। রিপোর্ট আনার আগে আমাদের জানিয়ে দেবেন, আমরা রিপোর্ট রেডি করে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। আর আমাকে তখন ওর পাপা আমাকে শুধু একটা কথাই বললো, শিল্পা আমি আর পারছি না, তুমি প্লিজ চলো, আমি আর পারছি না, তুমি প্লিজ চলো, এইটুকুনি এই, বললো আমাকে আর ওর ছেলেরা তো বাবা। একটু এক্সপ্রেসও করতে পারে না, না ওদের ভেতরের কষ্টটা। ওর বাবা শুধু বুঝতে পারছি ওই মেয়েটা চলে পরিস্থিতিটা গেল। যে কি কঠিন কাটিয়েছিস তোরা দুজনে। তুই তো আমার বরকে দেখেছিস, ও কিন্তু প্রচন্ড হাসি খুশি ছেলে, হ্যাঁ হ্যাঁ, দাদা ভীষণ ফ্রেন্ডলি, হাসি ভীষণ খুশি ফ্রেন্ডলি। ছেলে। হুম। সেই দিনকার সেই সময় ওর চোখ দিয়ে জল বেরিয়েছে। আর কখন জল বেরিয়েছিল জানিস? সারাদিন আর বেরোয়নি, ও কিভাবে পারলো জানি না। আবার সেই যখন মাম্মামকে শ্মশানে নিয়ে গিয়ে ওর বাবাকেই বলেছে, জানিস তো, ধরে কি অসভ্য পান্ডা গুলো, ওকে ধরে গিয়ে ওর বাবাকে নিয়ে গিয়ে নাকি চুল্লির ভেতর ঢোকাতে হবে। তখন ওর বাবা ওখানে, আমি দাঁড়িয়ে দিচ্ছি যে ওর বাবাও ধুম করে ওখানে কাঁদতে কাঁদতে পড়ে গেল, ওকে ঢুকিয়ে দিয়ে আমিও তারপর সেন্সলেস হয়ে গেছি, আমার আর কিছু মনে নেই। তারপর আমি জাস্ট দেখলাম যে ওইখানে একবার আমার সামনে কেঁদেছে যখন চলে গেল, আর লাস্ট ওই চুল্লিতে ঢোকানোর সময় কাঁদতে কাঁদতে ওখানে পড়ে গেল মেয়ে, ওই ওর পাপা। আমি ওকে আর কাঁদতে দেখিনি জানিস। তারপরে তো আমরা চলে আসলাম, কলকাতা চলে আসলাম। প্রচুর লোক, মানে রিলেটিভের থেকে আমার বাইরের লোক, ফেসবুকের লোক, সব অন্যান্য গ্রুপ থেকে সব লোকেরা এসেছে, আমাকে অনেক সাপোর্ট করেছে। কেউ আমার মেয়েকে, আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আমার মেয়েকে আহ দমদম এয়ারপোর্টেও নিতে যায়নি।
আমাদেরকে। আর রূপক বারণও করে দিয়েছিল, না, আমি দরকার নেই, মেনে আমরা যখন এত নিচ্ছি দূর যে চলে এসেছি আমি ঠিক আছে, এইটুকুনি চলে আসতে মুম্বাই যেতে পারবো। পারেনি, দ্যাটস ওকে। মুম্বাই অব্দি নাই, ঠিক আছে, এত টাকার ব্যাপার ছিল, খরচ আমার খরচার ব্যাপার রিলেটিভসরা ছিল, কেউ আসেনি। এয়ারপোর্টে কেন আমার আসলো না? এটাতে তো আর আমার খুব একটা কিছু খরচবহুল ব্যাপার নয়। সেখানে অন্তত তোদেরকে মেন্টাল সাপোর্টটা দেওয়ার জন্য তো যারা এত জ্ঞান দেয়, এত সাজেশন দেয় সারাদিন ধরে, কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না, এত কনসার্ন দেখায় তোদেরকে, তারা তো তখন অন্তত এয়ারপোর্টে এসে দাঁড়াবে না? তো এবার আমি এবার তো মেয়েকে নিয়ে আসলে ওর সব কাজ গেল। এবার আমি আসল কথায় আসছি। এটা হচ্ছে এতক্ষণ আমার মেয়ের সঙ্গে কি কি হলো এই কথা। হুম হুম এবার ও 7 তারিখে, যেহেতু ও 6 তারিখে ওরকম হয়েছে, আমাদের বাড়ি ফিরতে ফিরতে ওকে নিয়ে 7 তারিখ হয়ে গেছে। 7 তারিখে ওর দাহ কাজের পর না আমার আর কিছু মানে শরীরে দিচ্ছে না, আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলার দিকে, সেই দিনকারই 7 তারিখে সন্ধ্যেবেলার দিকে না আমরা আর কোথাও বেরোনো হয়নি, আমরা ঘরেই ছিলাম চুপচাপ, আমার বর আমাকে নিয়ে ঘরে ছিল। 8 তারিখে সকালবেলা ওই কাককে খেতে দিতে বলেছে, আমি এরকম কাককে খেতে দিই, আমি বাইরেটা তখন শীতকাল ছিল, ওই রোদের মধ্যে বসে তাকিয়ে আমার ভাল লাগতো না রে কিছু, আমি তাকিয়ে দেখতাম ও কাক খাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। সন্ধ্যেবেলার দিক থেকে কি হতো না, ঘরের মধ্যে না আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হতো, প্যানিক অ্যাটাক হতো, এরকম হতো। তো তার জন্য আমার বর ওই 8 তারিখ থেকে কি করলো, পরের দিন থেকে সন্ধ্যেবেলা করে আমার বর আমাকে নিয়ে রোজ বেরিয়ে যেত, কিছুই না ঘুরতে বেরিয়ে যেত। হুম সত্যি কথা, আমরা ঘুরতে বেরিয়েছি ওই সময়। ওই যে 8 তারিখ থেকে 18 তারিখ যে মাঝখানে ও শ্রাদ্ধ শান্তির যে মাঝখানের যে দিনগুলো, হুম হুম আমার বর আমাকে নিয়ে রোজ সন্ধ্যাবেলা ঘুরতে যেত। হুম খুব ভালো এই করেছিস। নিয়ে হুম এই নিয়েও কথা শোনে, মানে দেখে মানুষে এই সময় কি করে বেরোয়, সন্ধ্যেবেলা বেরোতে নেই। আমার বর বুঝতে পেরেছে আমার কষ্ট হচ্ছে, ইভেন তো শায়দ ওরও হয়তো কষ্ট হচ্ছিল ভিতর ভিতর, তখন ঘরের মধ্যে আলমারি খুললে ওর জামা, এইখানে ওর টেডি বিয়ার, ওখানে ওর পান্ডা পড়ে রয়েছে। আমি একা ঘরের মধ্যে আমি থাকতে পারতাম না, পারছিলাম না, আমার প্যানিক অ্যাটাক আসছিল, আমার কষ্ট হচ্ছিল। আমার বর আমাকে নিয়ে রোজ ঘুরতে বেরোতো সন্ধ্যাবেলাটুকুনি, আবার রাত্রিবেলা ঘরে আসতাম, একটু যা হোক কিছু মুখে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়তাম, আর কিছু না। এবার আস্তে আস্তে ওর কাজ গেল, ও কাজও যায়নি তখন, তখন ওই ওই দিনকারই ধর দোকান টোকান যাচ্ছি আমরা, পাড়ার লোক ডেকে বলছে আমার বর, আবার আমার বাইরে দোকান টোকান গেলেও আমার বর আমাকে একা ছাড়তো না, ও আমার সঙ্গে যেত বা হুম আমি ওর সঙ্গে যেতাম, হুম এরকম। হুম প্রথম থেকে শুরু হলো একটা লোক, পাশেই দোকান আছে, আমাদেরকে ডাকলো, দেখে নিজেই ডাকলো আমাদেরকে। হুম কি করবে বলো, করার তো আর কিছু নেই, আমি অনেক বড় হই, বলাটা উচিত না, তাও বলছি, একটা বাচ্চা কাচ্চা এবার নিয়ে নে। তখন আমার মেয়ের কাজ হয়নি, মানে ওই শ্রাদ্ধর মাঝখানে যে 12-13 দিন থাকে না, আমার কোন দিনটা আমার ঠিক মনে নেই ওই সময়, তো একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিস। সেই রূপক আনওয়ান্টেড মাথা সাজেশনস টাথা, গুলো দেওয়ার জন্য অলওয়েজ দেন দেয়ার উইল বি সামওয়ান হ্যাঁ। থাকে, সবার আশপাশে থাকে। বেশ, তুই তারপরে হ্যাঁ এইগুলো বল, এবার মানে তারপরে মানুষ কতটা মানে ছোট লোক, এতটা আর কিছু রেডিকিউলাস না, হতে পারে। হুম বাংলা কথা, ছোট লোক, আর কিছু না। এবার শোন, তারপরে বলছে, এবার তো বাচ্চাটা নিবি না রে, একদম রক্ত টক্ত পরীক্ষা করে, ব্লাড টেস্ট করে, সবকিছু টেস্ট টেস্ট করে তারপর নিবি। আমার বর দেখি কিছু বললো না, মাথা টাথা নাড়িয়ে ঘাটটা নাড়িয়ে ঘরে ঢুকে গেল। আবার বিকেলবেলা পাড়ার আরেক বয়স্ক লোক বেরিয়ে, হ্যাঁ মা, আমাকে বলছে, এবার যাই হোক করো, তুমি একটু কাজবাজ করো, এই নিজের দিকে খেয়াল রাখো, তারপরে আস্তে আস্তে, বেশি দেরি করো না মা, তারপরে একটা সন্তান নিয়ে নিও। এবার যে সন্তান নেবে না, একদম ব্লাড টেস্ট করিয়ে ঠরিয়ে তারপর নেবে। এবার আমি যদি তাকে পাল্টা জিজ্ঞাসা করি, কাকা ব্লাড টেস্টটা যে করাবো, কি টেস্ট করাবো, উনি বলতে পারবে? আমি যদি তাকে একটু পাল্টা জিজ্ঞাসা করতাম যে কি টেস্টটা করাবো বলুন তো, সেটারও তো নাম জানে না কি টেস্ট করতে হবে। হুম ক্যান্সারের এটা জেনেটিক হয়, জেনেটিক হয় না যে তা হ্যাঁ, না, হয় যাদের হয় জেনেটিক হয়, প্রবলেম সেটাও হয় হয়, হ্যাঁ। তাদেরটা 6 মাস থেকে 1 বছরের মধ্যেই তাদের দেখা দিয়ে দেয়, কিছু না কিছু লক্ষণ দিয়ে দেয়। আমার মেয়ে সেটা না, আমার মেয়ে সেটা 6 বছরে গিয়ে হয়েছে। হ্যাঁ, ওর তো তবুও মানে 6 বছর বয়সে গিয়ে ধরা 6 বছরে পড়েছে। তার জন্মদিনের আগে তো দিনই ও পুরো ধরা সম্পূর্ণ পড়েছে, সুস্থ ছিল। একদম সুস্থ। হুম এবার আমি এবার ওনাকে কি বোঝাবো, এবার ওনাকে বোঝাতে গেলে তো আমার তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে বোঝাতে হবে। আমি ছেড়ে দিয়েছি, বলছে হ্যাঁ খান্নারও। এবার আস্তে আস্তে দেখি ওই একজন দুজন থেকে না পুরো পাড়ার লোকে হয়ে গেল জিনিসটা, বুঝেছিস তো? যে আসছে ফ্রিতে জ্ঞান, ওরা ব্লাড টেস্ট করিয়ে নেবে, এই করিয়ে নেবে, সেই কি করিয়ে নেবে। জ্বালাতন। মাম্মামের মাম্মামের হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্টের মানে বোঝে তারা?
হ্যাপ্লো বোনারও ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট মানে হচ্ছে ওকে যে সেলটা দেওয়া হয়েছে সেই সেলটা ওর পাপা ওকে দিয়েছে, মানে হয় পাপা নয় মার কাছ থেকে সেল দেওয়াটাকে বলে হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট, বুঝেছিস? এবার পাপা মার তো কখনো 100% ম্যাচিং হয় না, ও পাপার থেকে 50% পাবে, মামামের থেকে ও 50% পাবে, তো মা বাবার থেকে 50-50 নিয়ে ওর 100% হয়। তো ও যেহেতু ওর ডোনার পায়নি আর ওর কোনো নিজস্ব ভাই বোনও ছিল না, সেই জন্য ওর হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এই হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট যেহেতু আমার আর ওর থেকে নেবে, যেহেতু আমার থেকে নেবে না ওর পাপার থেকে নেবে, সেই জন্য আমার আর ওর পাপার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা তার জন্য সম্পূর্ণ টেস্ট করা হয়েছে। মুম্বাইতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক একটা টেস্ট, HLA টেস্ট বলে ওগুলোকে, এক একটা টেস্ট 16,000 টাকা, আমার 16,000 টাকা, রূপকের 16,000 টাকা, মেয়ের 16,000 টাকা গিয়েই আমাকে ওটা জমা দিতে হয়েছে। এই টেস্টটা ফার্স্ট গেছে, যেটা আগে জেনেটিক কিনা দেখবে, তো কার সঙ্গে কোন ম্যাচিং হবে সেটা দেখবে, তারপরে তো রূপকের থেকে নিয়েছে, কেননা আমরা মেয়ে, আমাদের অনেক কিছু হরমোনাল প্রবলেম হয়, তার থেকে বড় কথা সেল দেওয়ার পর অনেক শারীরিক প্রবলেম হয়ে যায়, আমাকে মামামের সঙ্গে 3 মাস আইসোলেশনে থাকতে হবে ভিতরে, আমার যদি প্রবলেম হয়ে যায় তাহলে আমি মামামে টেক কেয়ার করতে পারবো না, এরকম অনেক ব্যাপার থাকে, হসপিটাল থেকে গুলো থাকে। তো সেই জন্য ওর বাবার এগুলো বাবাদের থেকেই বেশিরভাগ নেয়, বুঝেছিস তো? তো ওর পাপার থেকে নিয়েছিল ও সেলটা, তো পাপাকে নেওয়ার জন্য ওর পাপারও প্রায় 1.5 লাখ টাকা টেস্ট গেছে, মানে মামামের যা যা টেস্ট হবে, যেহেতু পাপাকে সিলেক্ট করে নিয়েছে ওর পাপার থেকেই নেবে, সেই জন্য। আর আমার না তোর এইসব কারণে না, মানে আমাদের দেখ আবার প্রেগনেন্সি আসতে পারে, সেই জন্য আমাদের যদি একবার আমরা সেল দিয়ে দিই প্রেগনেন্সির পরবর্তীকালে প্রবলেম হতে পারে, সেই জন্য মাদের থেকে খুব একটা নেয় না সেল, ওরা বাবাদের থেকেই বেশিরভাগ নেয় হসপিটাল থেকে। এইসব দেখ, এইসব আমরা ওখানে গিয়ে যোগাযোগ করেছি জেনেছি তাই আমরা জানি, একদম এইগুলো তো সাধারণ মানুষের জানার কথা এগুলো তো না। আমাদের জানার কথা নয়। আমরা যখন এত ডিটেলে এই ব্যাপারগুলো আমরা জানবো কি করে, আমরা এর মধ্যে ঢুকিনি কখনো। তুই এতদিন ধরে ওই জিনিসটার মধ্যে থেকেছিস, A to Z পুঙ্খানুপুঙ্খ ভাবে তোকে এই বিষয়গুলোর মধ্যে ঢুকতে হয়েছে বলে তোর কাছে নলেজটা ডেফিনেটলি অনেক বেশি। হ্যাঁ, এবার এইসব কথা আমি তো ওনাদেরকে বলে বোঝাতে পারছি না, আর বলতে এত কথা বলতেও ইচ্ছা করে না রে, সেই সময় আমি একটা অন্য দুনিয়ায় থাকি, আমার ভাল লাগে না ওদের সাথে এত কথা বলতে। আমার তো সেটা হচ্ছে মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে ঠিক আছে মানে আনওয়ান্টেড জ্ঞানগুলোতে এই মুহূর্তে প্রয়োজনীয়তা নেই। একটা তারপরে মানুষ তো আমরা, এমনিতেই সে সর্বহারা, তার সন্তান চলে গেছে, এইটুকু সেন্সিটিভিটি মানুষের মধ্যে নেই যে তাকে অন্তত হিল করার একটু টাইম দিই, সে অন্তত ভেতরে ভেতরে নিজেকে একটু শান্ত করুক আগে। এবার মামামের যা যা টেস্ট হয়েছে প্রায় 1.5 লাখ টাকার রূপকের টেস্ট হয়েছে, কারণ ও সিলেক্টেড, ও ডোনার হিসাবে সিলেক্টেড, তাই জন্য ওর সব টেস্ট করে ওকে ওর থেকে সেল নিয়ে মামামকে দেওয়া হয়েছে। আর এটা যদি আমাদের জেনেটিক প্রবলেম হতো তাহলে রূপকের থেকে তো কখনোই সেল নিয়ে বা আমার থেকে তো কখনোই সেল নিয়ে মামামকে দিত না, তাহলে ওরা মানে আরো 2 মাস 3 মাস ওয়েট করেও ডোনার থেকে সেল নিয়েই মামামকে দিত, বুঝেছিস? তো এইসব কথা তো আমি তাদেরকে অত ডিটেলস আমার বোঝানোর ইচ্ছাও নেই তাদেরকে। তো গেল এরকম এক এক করে শুরু হয়েছে, তো মামামের ফেব্রুয়ারিতে এরকম হওয়ার পর আমরা মার্চ মাসের শেষের দিকে কলকাতা ছাড়ি, আমার বর আমাকে নিয়ে ভুবনেশ্বরে চলে আসে, আবার যে পুরনো ওর যে জব ছিল সেই জব জয়েন করে। এবার যে আমরা এখানে চলে আসি এতেও শান্তি নেই, এবার এবার আমাকে পাইনি, আমার শাশুড়িকে গিয়ে শুরু করেছে, আমার মা বাবাকে গিয়ে শুরু করেছে। আমার শাশুড়ি না মানে এমনি যাই হোক আমাকে সবসময় বলে যে শিল্পা দেখ, ও মায়া দিতে এসেছে, মায়া দিয়ে চলে গেছে, এবার তুই তোর মতন শান্তভাবে থাক, আর এখন বাচ্চা কাচ্চার দিকে ভাববি না, 1 বছর যাক তারপর। উনি আমাকে সবসময় এই কথাটা বলতো, জানিস তো, বিশ্বাস কর, উনি আমাকে এই কথাটা সবসময় বলতো। এবার উনি দেখি হঠাৎ একদিন আমাকে ফোন করে বলছে শিল্পা এবার না যখন বাচ্চা কাচ্চা নিবি না একটু ব্লাড টেস্ট টেস্ট করিয়ে নিস, হ্যাঁ মনা। আছি তুমি আসলে হঠাৎ এই সবাই কথা মিলে বলছো, মাথায় ঢোকাচ্ছে ওখানে বসে হ্যাঁ বসে। আচ্ছা তুমি হঠাৎ এই কথা বলছো, কে কি বলেছে তোমাকে? না এরকম ওরা এসেছিল, ওরা এসে বারবার বলছিল, ঠিকই তো বলছিল বল। আনছি মা ওরা এখন নয় আমাদের পুরো ট্রিটমেন্টের সামনে ছিল না, তুমি তো জানো, তুমি তো সব জানো। বলছি হ্যাঁ জানি, কিন্তু বারবার ওই বলছে কি, একদম লোকের কথায় কান দেবে না তুমি। আর আমাদের যখন হবে আমরা তো ঘর পোড়া গরু, আমরা সব দিক থেকে বুঝে টুঝে আমরা করে নেবো আমাদের মতন ঠিকঠাক, তুমি চিন্তা করো না। গেল মানে ওনাদেরকেও সেই সব কথা শুরু করে দিল তারপর থেকে। তারপরে তোরা যখন আসলি আমাদের পুরী যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারলাম না। হুম 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 আমার শ্বশুর অসুস্থ, সারা রাত তারা হসপিটালে ছিল বলে অবভিয়াসলি আমার শাশুড়ি সেদিন আর রান্না করতে পারিনি, আমরা ভোর ভোর পৌঁছেছি, সকালবেলা আমি রান্না করছি, শ্বশুর শাশুড়ি ওই ঘরে। এবার আমাদের বাড়িটা কি বলতো, ঢুকতে ফার্স্ট ঘর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, আর পিছন দিকে দিয়ে আবার একটা রাস্তা আছে, ওখান থেকে ঢুকলে আবার হচ্ছে রান্নাঘরটা, রান্নাঘরের পর আমাদের বেডরুমটা পড়বে।
বুঝেছিস আচ্ছা। তো? এবার তুই যদি ফার্স্টের দিক থেকে আসিস, শ্বশুর শাশুড়ির ঘর আগে, আর এই দিক দিয়ে ঢুকলে আমাদের ঘরটা আগে। আচ্ছা। এবার অনেক লোক আসছে শ্বশুরকে দেখতে সেই দিনকার, সত্যি ওনার শরীরটা খারাপ, দেখতে অসুস্থ আসছে। তো ছিলেন। আমি, হুম। হ্যাঁ, এবার আমি এই দিকে পিছনের দরজার দিকে রান্না করছি, রান্না করি, পিছনে আমার হাজবেন্ড দাঁড়ানো, একটা বয়স্ক প্রায় 85 বছরের একটা বয়স্ক বুড়ি, হাঁটতে পারে না খুব ভালো, তা ওনার বাড়ি থেকে আমার আমার বাড়ি হেঁটে গেলে 3-4 মিনিট সময় লাগবে, আর উনি ভালো হাঁটতে পারে না, উনি হেঁটে হেঁটে এসছে, এসে হঠাৎ করে ধাম করে পিছনের দরজাটা খুললো, খুলে আমাকে দেখলো, দেখে এই যে বউ, এবার বাচ্চা কাচ্চা নিলে না একেবারে রক্ত পরীক্ষা করে নেবে, বুঝেছো? একদম রক্ত পরীক্ষা করে তারপরে বাচ্চা কাচ্চা নেবে। আমি না থতমত খেয়ে গেছি, জানিস তো, পুরো ওই সময় ওইভাবে এসে ভাবে বলেছে ওই দিনকার আমি না থতমত হয়ে গেছি। আমি কি, তুমি হঠাৎ এদিক দিয়ে, বাবা তো ওই দিকে রয়েছে, হ্যাঁ আমি এই দিক দিয়ে যাবো, মানে উনি আমার ঘরের ভেতর থেকে যাবেন উনি জামা শ্বশুরকে দেখতে, হ্যাঁ। তো বলছে একদম রক্তটা, রূপক, আমার বরকে বলছে, আমার রূপক এবার নিলে কিন্তু একদম বাচ্চা কাচ্চা টেস্ট করে নিবি, একদম রক্ত পরীক্ষা টরীক্ষা করে তারপর নিবি। বলছি, আমার যা পাশে ছিলেন, কি রে বাবা এইভাবে এসে এইভাবে বলছে কেন না, উনি? আমি যেটা আর আমার বুঝলাম মানে কি হয়েছে বলতো, তোর এই সেনসিটিভ ম্যাটারটা তোদের পাড়াতে ওখানে একটা টক অফ প্রচুর টেবিল হয়ে একটা, দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে সেটাই। একটা টক অফ টেবিল হয়ে দাঁড়িয়েছে, ওইটা মানে সবার মধ্যে ওরা একে অন্যের সাথে পাড়ার প্রত্যেকে মিলে ওটাই একটা গসিপ। হ্যাঁ, কেন বাচ্চা মারা গেল, কোথায় নিয়ে গেলে বাচ্চা সুস্থ থাকতো, আজকে বাবা মার কি কি নেগলিজেন্সি হয়েছে সেগুলোকে বসে বসে একটা হ্যাঁ, পয়েন্ট আউট করা, মানে ভেলোরে এই যদি সব নিয়ে নিয়ে ওরা যেতিস সারাদিন তাহলে চর্চা বেঁচে করতে যেত, থাকে। তোরা ভেলোরে নিয়ে যাসনি, ভেলোরে দিয়ে যাওয়া উচিত ছিল। আমি কি বলবো যে আমি ভেলোরে আর এখন কি বলতো, মনে হয় ওরা বলছে বলুক গিয়ে, ওদেরকে কথার উত্তর দেওয়াটাও আমার কাছে যেন একটা বিরক্ত ব্যাপার হয়ে যায়। ও বলে যা, বলতে বলতে নিজেরাই থেমে যাবে একদিন। হ্যাঁ, সে তো মানে ওরা অবশ্যই, ভাবে যে, এসব অবান্তর কথার কোনো ওরা উত্তর ভাবে যে, দেওয়ারই প্রয়োজনীয়তা নেই। জানবি যে এদের মধ্যে শিক্ষার প্রসারতা নেই বলেই, অজ্ঞতা থেকেই তারা এই ধরনের কথাগুলো বলে। তারা ইনসেনসিটিভ বলেই তোকে এখন এইভাবে বলতে আসে, না হলে সত্যি কথা বলতে একটু ম্যাচিওর মানুষ হলে সে তো এইভাবে হার্ট করবে না, না? সে তো তাকে হিল করার মতো অন্তত সময়টা দেবে। তো বেসিক্যালি এগুলোকে ধরার মধ্যেই না রাখা ভালো, মানে এগুলো ধর্তব্যের বাইরে। তবুও হ্যাঁ, ওই আমাদের তো সেই মোমেন্টটা তো খারাপ লেগে যায়, তাই না? সেটা তো ঠিকই। এবার সেদিনকার আমাদের বাড়িতে কিছু লোক এসেছে, তখন হচ্ছে আমার বর তাদেরকে বলছে যে আমি তো শিল্পাকে ওই কারণেই আমি ওখান থেকে ওকে এখানে নিয়ে এলাম, এখানে জানি ও একা থাকে, ওর এখানে প্রবলেম হয় বেশি, কিন্তু ও কলকাতায় থাকলে ও আরো, ওর শরীর খারাপ হয়ে যেত, কারণ এত লোকের এত প্রশ্ন, আমারই মানে ওই বিরক্ত লাগে। তাহলে তো টক্সিসিটির থেকে শিল্পার তো, বেরোনো অন্তত বেটার। হ্যাঁ। হ্যাঁ, রূপা বলছে আমারই বিরক্ত লাগে, সেখানে শিল্পাকে আমি কি একা ওখানে আমি রেখে বেরোবো, মানে ও ও ও বলছে যে আমি তো অফিস চলে যাবো, আমি সকালবেলা চলে যাবো, সেই রাত্রিবেলা ফিরবো, সারাটা দিন শিল্পাকে, সব লোক আছে বাড়িতে ঠিকই, আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই আছে, কিন্তু ওই যে ওখানে একটা, মানে একটা বেশি আলোচনার বিষয় সবসময় যেন থেকে লেগে থাকে, হুম। তার সঙ্গে দেখো এক কথা, আরে আমরা বাবা মা আমরা মেনে নিয়েছি, তোরা কেন মানতে পারছিস না রে? না না, তাদের তো ওটা দেখানো কনসার্ন, মানে ওদের তো আদতে ভেতরে কোনো কষ্ট বা কোনো এবার প্রবলেম নেই, কোনো ফিলিংস নেই। সত্যিকারে আমাকে যারা ভালোবাসে না, যেমন আমার ইয়ে যা বল, আমার দাদা বৌদি বল, এরা কখনো কথা তোলে না, মানে আমি ওদের বাড়ি গেলে ওরা তুলবেই না, মানে আমি সারা দিন থাকি, সারা রাত থেকে একবারও মাম্মা আমার কথা তুলবে না, ওরা জানে যে আমরা ওখানে কষ্ট পাবো, হুম। তুলবে না। সেটাই তো একটা সাধারণ মানে মানে বাস্তব পাড়ার বুদ্ধি লোকের যেন সম্পন্ন বেশি মানুষ তো চিন্তা। এটাই করবে। এটাই তো স্বাভাবিক। যাই হোক, এখন তাহলে তুই ভুবনেশ্বরে, তাই তো? এখন ভুবনেশ্বরেই আছি রে, এখানেই আচ্ছা। থাকবো, এখানেই ভালো আছি। আচ্ছা। আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর এমনিতেও আমি দেখছি তো তোর পোস্ট গুলো বেশ, কেক টেক বেক করছিস নানান রকমের। আমি একদিন হ্যাঁ তোকে তারপরে, ইয়ে কমেন্ট করেছিলাম, দেখেছিস যে আমি কিন্তু তোর হাতে একদিন কেক খেতে চাই, ঠিক আছে? আমি যদি কলকাতা থাকতাম তাহলে তোকে দিয়ে প্রমোশন করাতাম। না না, প্রমোশনের জন্য বলছি না, অনেস্টলি বলছি, নেক্সট যেদিন যাবো আগে থেকে তোকে ইনফর্ম করে রাখবো। হুম মিকো হুম ইভান হুম কিন্তু হুম হুম। প্রচন্ড কেক খেতে ভালোবাসে, ঠিক আছে? পেস্ট্রি সেটাই তো, পেয়ে গেলে আর তুই কিচ্ছু চায় না তাদের। আমাকে যদি সেদিনকার একবার বলতিস, আমি অন্তত ইভানের জন্য একটু কিছু মিষ্টি আনিয়ে নিতাম রে। হ্যাঁ হ্যাঁ, ওকে তুই তো আর মানে সেদিন, ইভান না, মিকোটা বেশি ভালোবাসে, ও কেক খেতে আচ্ছা অসম্ভব আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালোবাসে। হ্যাঁ, আর তাছাড়া তোর গার্ডেনটাও দেখলাম, ছোট্ট নিজের একটা সাজানো হুম। বাগান, বেশ সুন্দর আর লেগেছে, একটা সেটাও ভালো খুব কথা, একটা সুন্দর। ভালো বাড়ি পেয়ে গেছি, 1 তারিখে আচ্ছা শিফট করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ও, হ্যাঁ আমি যখন গেছিলাম তখন তো তুই বলেছিলি ওই বাড়িটা শিফট হ্যাঁ করে হ্যাঁ যাবি। হ্যাঁ, হুম। এই বাড়িতে এবার শিফট করে যাব, নতুন বাড়িতে চলে যাব। যাই হোক, মানে জানি না কি ফিলিংসটা বাকি সকলের হবে। আমি যেহেতু এখন এত বেশি ক্লোজ হয়ে গেছে, তা টাচড হয়ে গেছি তোর সাথে, অবশ্যই আমি আমার আর নিজের একদম ব্যক্তিগত ফিলিংসটা নিয়ে কোনো কথা বলতে চাইবো না।
এখানে অনেক লিসনার্সরা শুনবে তোর এই অদ্ভুত অভিজ্ঞতার কথা। মানে যেটা তোর গেছে সেটা তো আর কিছু, মানে ওটা নিয়ে বলার নেই। আর আমি কখনো আর আমার একটা কমেন্টও খুব বিরক্ত লাগছিল, আমি তোর প্রোফাইলে দেখছিলাম, আবারও ফিরে আসবে, আবারও ফিরে ফিরে আসবে, আসবে। তুমি আর একটা বাচ্চা নাও। এই কথাগুলো একদম মাথাতে ঢোকাবি না, আমি তোকে বলছি এটা। হ্যাঁ। প্রোফাইল, আমার মেয়ে এরকম হয়েছে, ওই যে লোক এসে সেদিনকার আমাকে বলছে, তুই চিন্তা করিস না রে মা, ও আবার তোর কাছে ফিরে আসবে, তুই হ্যাঁ। দেখিস ও তোকে ছাড়া থাকতে পারবে না। আর না। আমার হ্যাঁ। বক্তব্য যে ঠিক আছে, ও ফিরে আসলেই বা, আমি হ্যাঁ। পুনর্জন্মে বিশ্বাস করি ফিরে আসুক, ভালো কথা। কিন্তু ওর যখন আসার সময় হবে ও নিজে থেকেই ফিরে আসবে। সেই। আমি চেষ্টা করব, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কেন রে? ওর হ্যাঁ। যখন সময় হবে আসার, ও এগুলো আমার কাছে একদম যেরকম, মানে অবান্তর অযাচিত কথা। হ্যাঁ, এই মুহূর্তে যেটা বাস্তবে করতে ফেসবুকে হবে। আমাকে একদিন একজন, চিনি না তাকে আমি, ফেসবুকে আমাকে একজন একটা পোস্টে কমেন্ট করেছে, তোমরা কি ট্রাই করছো? বলছি, কে রে আমাকে ট্রাই করা বলার জন্য, তোকে আমি চিনি? সত্যি মানে নিজের হ্যাসিয়তের বাইরে গিয়ে লোকে প্রশ্ন করে কি করে এইভাবে একটা মানুষকে, আমি বুঝতে পারি না। অবশ্য করে মানুষ, তুই তো দেখেছিস সেই যে আমাকে কতজন কত জ্ঞান দেয় বল, হ্যাঁ কত হ্যাঁ। সাজেশনস দেয়, আমি কি হুম। নিই সবটা? তো যার জন্য এগুলোকে হেসে উড়িয়ে দেওয়া ছাড়া বা একদম টোটালি অ্যাভয়েড করা ছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে। হুম। শুধু ওর সুন্দর স্মৃতিটুকুকে ধরে রেখে সেটাকে নিয়ে সেটাকে আরো বেশি নর্চার করতে করতে আবার আগামী জীবনে দুজনকে এগিয়ে চলতে হবে এবং সুস্থ থাকতে হবে সবার আগে। নিজেকে টাইম দে, হিল হ। আর অবশ্যই যখন মন খুলে কথা বলতে ইচ্ছা করবে তখন তো আমি রয়েছি, আমাকে ফোন করে নিবি। অবশ্যই। আর আমার আমিও সাথে তাই সাথে রে, এখন তো আমি অবশ্য তোর এত বড় একটা দেখ, তোকে কিন্তু আজকে সবাই চিনে গেল আমার লিসনাররা, ঠিক আছে? তো সবার সাথেই কিন্তু তোর গল্প আড্ডা হয়ে গেল, তাহলে বাকি সবার সাথেও তুই শেয়ার করতে পারবি। তোর আর যদি কখনো মন খারাপ লাগে তুই জাস্ট আমাদের সাথে শেয়ার করবি, ঠিক আছে? অবশ্যই আর তোর অবশ্যই ঘটনাটা অবশ্যই। শুনে আমার মনে হচ্ছে যে আমাদের যে লিসনাররা আছে তাদের মধ্যে অনেকেরই অনেক এমন ঘটনা, তারা ভাবছে যে আমারও তো সত্যি মন খুলে বলার কোনো জায়গা নেই। তাদেরকে বলবো 8240840618 নাম্বারে তোমরা একদম নির্দ্বিধায় শ্রেয়াকে যোগাযোগ করো এবং প্রাণ খুলে কথা বলো। আজকের মতো এপিসোডটা এখানেই ক্লোজ করছি, আবার দেখা হচ্ছে আগামী দিন।